50,000, 25,000, 10,000 এবং 2,00,000 পর্যন্ত টাকা আপনাদেরকে সামাজিক সুরক্ষা প্রকল্পে সরকার দিচ্ছে। আজ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে। আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি সুবিধা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফিল আপ করবেন, এভরিথিং আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, এই সুরক্ষার প্রকল্পের লাভ আপনি অবশ্যই ওঠাতে পারবেন এই ভিডিওটি দেখার পর। কী করতে হবে আপনাকে? ভিডিওটিকে ছোট্ট একটি লাইক করতে হবে এবং শেয়ার করে প্রচুর গরিব সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারাও এই সুবিধাটা নিতে পারে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। সময় নষ্ট না করে আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, যাবতীয় কমপ্লিট ডিটেলস। অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন, একটা সেকেন্ডও মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই সুরক্ষার সম্পূর্ণ সুবিধা তুলতে পারবেন। 10,000 টাকা পেলেও সেটা অনেক একটা গরিবের কাছে। কীভাবে পাবেন না পাবেন সমস্তটাই জানিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। ফর্ম আছে 3 থেকে 4টে। 1 নম্বর ফর্ম আছে, 5 নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্ম আছে, 4 নম্বর ফর্ম আছে। আপনাদেরকে 1 নম্বর ফর্মটা ফিল আপ করা শিখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো ফিল আপ করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবেন। কীভাবে ফিল আপ করবেন? উপর দিকটা আপনারা কিছুই করতে পারবেন না, উপরের দিকটা ছেড়ে দেবেন সরকারিভাবে ফিল আপের জন্য। নিচের থেকে আপনারা শুরু করবেন। এইখানে সর্বপ্রথম একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নেবেন, যার নামে আবেদন হচ্ছে। এইখানে কিন্তু যেখানে জমা করছেন তার ঠিকানাটা থাকবে, যদিও ওটা আপনার লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, তারা কিন্তু লিখে নিতে পারবে। আমি সামাজিক সুরক্ষা যোজনার স্বত্বভোগী হওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পে আমার নাম নথিভুক্ত করতে আবেদন করছি এবং নিম্নলিখিত আবেদন সংক্রান্ত তথ্য পেশ করছি। আমি ইতিপূর্বে WBB অ্যান্ড OCWW প্রকল্প, WBT WSSS প্রকল্প, পূর্বেকার SASPFUW প্রকল্পে নথিভুক্ত হয়েছি কি না সেটা, এবং আমার ওই প্রকল্পে নিবন্ধীকরণ সংখ্যা সেটা যদি থাকে আপনার সেটা এখানে লিখবেন, না থাকলে না লিখবেন, বাদ দিয়ে দেবেন। ওকে, তারপরে এখানে আপনার বিভাগ 1 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। প্রথমে আপনার থাকবে নাম, তারপরে স্বামীর নাম বা পিতার নাম এবং মোবাইল নাম্বার, তারপরে BPL তালিকাভুক্ত হ্যাঁ কি না যেটা সেটা সঠিক, সেখানে টিক মার্ক করবেন। যদি BPL তালিকাভুক্ত হ্যাঁ হয়ে থাকেন তাহলে BPL নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখবেন, ব্যাঙ্ক এবং শাখার নামটা সঠিকভাবে লিখবেন, আধার নাম্বার লিখবেন, এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন। তারপর আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা লিখে দেবেন। যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে 10 নম্বরে আপনাকে ব্লক বা পৌরসভার নাম লিখতে হবে। যেটা লিখছেন সেটা অবশ্যই টিকমার্ক করবেন। ব্লক লিখছেন তো ব্লকে টিকমার্ক করে এখানে লিখে দেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা না পৌরসভা এলাকার বাসিন্দা সেটা টিকমার্ক করবেন, করে সেটার নাম লিখবেন। যদি গ্রাম পঞ্চায়েত হয় এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিলেন। লিঙ্গটা এখানে একটা টিকমার্ক করবেন, যদি পুরুষ হয় পুরুষ, এখানে টিকমার্ক করার পর এখানে পুরুষ লিখে দিলেন। এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। বৈবাহিক অবস্থা, অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত টিকমার্ক করবেন জাস্ট। তারপরে আপনারা চলে আসুন বর্ণ, আপনার কাস্ট কোনটা। যদি আপনার জেনারেল হয় এখানে জেনারেলে টিক দেবেন, দিয়ে এখানে পেন দিয়ে লিখে দেবেন জেনারেল। ধর্মটা কী আছে এখানে লিখে দিলেন, হিন্দু যাই হোক না কেন। তারপর আপনার জন্ম তারিখ, প্রথমে তারিখ লিখবেন, তারপর মাস লিখবেন, তারপর বছর লিখবেন। সাপোজ যদি আপনার জন্ম হয় 1/1/2021 তাহলে এখানে আপনি 01 লিখবেন, তারপরে এখানে 01 লিখবেন, তারপরে এখানে 2021 এইভাবে লিখবেন। তার বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে আমি কর্মচারী ভবিষ্যনিধি এবং বিবিধ সংবিধান আইন সংক্রান্ত 1952 অমুক তমুক যেগুলো বলা আছে এগুলো দেখে নেবেন। যদি আওতাভুক্ত থাকেন প্রভিডেন্ট ফান্ড, স্টেপ বাই স্টেপ আপনি এইভাবেই করবেন, আপনার কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। যেখানটা অসুবিধা হবে সেখানটা আমাকে জিজ্ঞাসা করে নেবেন। এবার পেশা যদি থাকে স্বনিযুক্ত ক্ষেত্র সেটা এখানে লিখবেন। আমি যে বর্তমানে কর্মরত নিয়োজিত আছি সেই প্রতিষ্ঠানের ঠিকানা যেটা সেটা এখানে লিখে দেবেন। সকল উৎস মিলিয়ে আমার মোট পারিবারিক বা মাসিক আয়, আপনার যেটা পারিবারিক আয় হচ্ছে মাসিক হিসেবে, অবশ্যই মাসিক হিসেবে এখানে টাকাটা লিখবেন। আমি সামাজিক সুরক্ষা যোজনা 2017 বিধিনিয়ম এবং নির্দেশাবলী মেনে চলার জন্য সম্মতি প্রদান করছি। এই ডিক্লারেশনটা পড়ে নিয়ে আপনি এখানে সাইন করবেন বা আপনার টিপস আপ দেবেন যদি সাইন করতে না পারেন। তারপর স্থান তারিখ দিয়ে আপনাকে কিন্তু রেডি করে নিতে হবে ফর্মটা। এবার আসছে বিভাগ 2। এইখানে থাকবে কি আবেদনকারীর পরিবারের সম্পূর্ণ নির্ভরশীল সদস্যগণের বিস্তারিত বিবরণ। এখানে আপনার উপরে নির্ভর করে আপনার পরিবারে যে সমস্ত ব্যক্তি আছে তাদের বিবরণটা এখানে দিতে হবে। এখানে 1 নম্বর 2 নম্বর করে দেবেন, তাদের নাম দেবেন, তাদের সঙ্গে সম্পর্ক কী আছে দেবেন ডিটেলসে, তার লিঙ্গ কী, তার বয়স কী এবং নথিভুক্ত আছে কি না হ্যাঁ না, এবং তার আধার নাম্বার ডিটেলস দিয়ে দিলেন। এবার এখানে তার আপনার এখানে সই হবে। তারপরে বিভাগ 3 চাইছে প্রকল্পে আবেদনকারীর মনোনয়নটা কি। এখানে ক্রমিক নাম্বার 1 2 3 4 করে দেবেন, নামগুলো দেবেন, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক দেবেন, লিঙ্গ দেবেন, বয়স দেবেন, মনোনীত ব্যক্তিদের প্রাপ্য অংশ কতটুকু সেটা এখানে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের শাখার নাম, IFSC কোড এখানে বসিয়ে দেবেন। দেন আবার আপনাকে সই করতে হবে। এবার আসছি বিভাগ 4। বিভাগ 4-এ এখানে আপনাকে শংসাপত্র লাগছে। কি বলছে,
নিয়োগকর্তা অথবা লোকসভার সদস্য অথবা বিধানসভার সদস্য অথবা জেলা পরিষদের সভাধিপতি অথবা শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অথবা পৌর নিগমের মেয়র, বোর্ড কমিটির সভাপতি অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান, পৌরসভা অথবা পৌর নিগমের সভাপতি, যে কোনো একটা প্রদত্ত কিন্তু সার্টিফিকেট আপনাকে দিতে হবে। যেটা দিচ্ছেন সেটা টিকমার্ক করবেন। তারপরে এখানে আপনি লিখে দেবেন, আমি শ্রী শ্রীমতী অমুক, আমার পরিচিত এত দ্বারা ঘোষণা করছি যে আবেদনপত্রে আবেদনকারীর দ্বারা প্রদত্ত উপরোক্ত তথ্যসমূহ আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য, এবং তারপরে এইখানে ডিক্লারেশনটা দেওয়ার পর আপনাকে সই করতে হবে এবং সম্পূর্ণ নামটা ক্যাপিটাল লেটারে এখানে লিখে দেবেন, যাতে করে বুঝতে পারে ওই একই ব্যক্তির সই, একই ব্যক্তির সম্পূর্ণ নাম। সইটা অনেক সময় বোঝা যায় না, সইটা ইজিবিজি করা হয়, সেই জন্য সম্পূর্ণ নামটা ক্যাপিটাল লেটারে এখানে লিখে দেবেন। দেন আপনারা এটা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরাজিতেও ফিল আপ করতে পারেন, মাথায় রাখবেন কোনো সমস্যা নেই। তবে বাংলা ফর্ম বাংলায় ফিল আপ করা বেটার, ইংরাজি ফর্মও পাওয়া যাচ্ছে, আপনারা সেটাও ডাউনলোড করতে পারেন। ইংরাজি ফর্মটা ডাউনলোড করলে ইংরাজিতে ফিল আপ অবশ্যই করবেন। নির্মাণ ক্ষেত্রে কর্মরত শ্রমিক কিনা, হ্যাঁ না এখানে টিকমার্ক করবেন। তারপরে পরিবহন ক্ষেত্রে কর্মরত শ্রমিক কিনা, হ্যাঁ না এখানে টিকমার্ক করবেন। তারপরে যে রসিদটা থাকছে এটা কেটে আপনাকে ফেরত দেবে, আপনি ডিটেলসগুলো ফিল আপ করে রাখবেন, আবেদনপত্র নাম্বারটা তারা বসিয়ে আপনাকে এখানে স্বাক্ষর আধিকারিকের স্ট্যাম্প সিল দিয়ে আপনাকে ফেরত দেবে। এবার বলি, এই যে আবেদনটি করবেন কোথায় জমা দেবেন, কীভাবে জমা দেবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কী সুবিধা পাবেন, সেগুলো তো আপনাকে জানতে হবে। তো চলুন আপনাকে সেটা আপনাকে দেখাই। আপনাদেরকে জানিয়ে রাখবো, ফর্ম ডাউনলোড করতে হলে আপনারা চলে আসবেন ssy.wblabor.gov.in। এইখানে এসে আপনারা ফর্মসগুলো পেয়ে যাবেন। এখানে 3 থেকে 4টে ফর্ম আছে। একটা 1 নম্বর ফর্মের ইংরাজি আছে, 1 নম্বর ফর্মের বাংলা আছে, আর 5 নম্বর ফর্ম ইংরাজিতে আছে। এই 3টে ফর্ম এই পিডিএফ বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কোন কোন প্রকল্পের জন্য আপনারা একসঙ্গে 5টা প্রকল্পের জন্য সুবিধা নিতে পারবেন? ভবিষ্যৎ নিধি প্রকল্প, স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, বিড়ি কল্যাণ শ্রমিক, বিড়ি শ্রমিক কল্যাণ প্রকল্প, এই সুবিধাগুলো আপনারা নিতে পারবেন। কি কি সুবিধা এখানে থাকছে? 50,000 টাকার সুবিধা থাকছে। উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে যদি 2টি চোখের দৃষ্টিশক্তি হারায়, সেক্ষেত্রে 2টি হাতের কার্যক্ষমতা অথবা 2টি পায়ে চলার শক্তি হারালেও কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত পাবে। উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে 1টি চোখের দৃষ্টিশক্তি হারালে, 1টি হাতের কর্মক্ষমতা বা 1টি পায়ে চলার শক্তি হারালে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। উপভোক্তা 2টি কন্যা সন্তানের স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেকে 25,000 টাকা আর্থিক সহযোগিতা পাবে। এই সুবিধা কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত, অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে, এটা মাথায় রাখতে হবে। যদি বিয়ে দিয়ে দেন এই সুবিধাটা পাবেন না। তারপরে একাদশ শ্রেণীতে পাঠরত থাকলে 4,000 টাকা সুবিধা দেবে। দ্বাদশ শ্রেণীতে পাঠরত থাকলে 5,000 টাকা সুবিধা দেবে। আইটিআইতে প্রশিক্ষণরত থাকলে বাৎসরিক 6,000 টাকা সুবিধা দেবে। স্নাতক স্তরে, সেটা সায়েন্স হোক বা কমার্স হোক বা আর্টস হোক, কোনো ব্যাপার নেই, বাৎসরিক 6,000 টাকা সুবিধা দেবে। স্নাতক স্তরে পাঠরত থাকলে বাৎসরিক 10,000 টাকা দেবে। পলিটেকনিকে পাঠরত থাকলে বাৎসরিক 10,000 টাকা দেবে। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাঠরত থাকলে বাৎসরিক 30,000 টাকা দেবে। এটা সবটাই কিন্তু সরকারে দেবে এবং ডাইরেক্ট ডিবিটি ট্রান্সফার হবে আপনার ব্যাংকে। ওকে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। উপভোক্তা এবং অথবা তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বিকল্প অর্থনৈতিক কাজ কারবার করতে সমর্থ হয়। সোসাইটিস ফর স্কিল ডেভেলপমেন্ট থেকে নিখরচায় এই প্রশিক্ষণ পাওয়া যাবে। প্রতিটি নথিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে, যে কার্ড আপনার থেকে যাবে, কোনো সমস্যা নেই। আর তার থেকেও বড় সুবিধা কি, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। 25 টাকা প্রতি মাসে জমা করতে হতো এবং সরকার সেই ফান্ডে 30 টাকা করে আগে জমা করতো, কিন্তু 1 এপ্রিল 2020 থেকে সরকার 25 টাকা দেওয়ার কথা ঘোষণা করায় বর্তমানে এই 25 টাকা জমা করতে হয় না। সেই জন্য এই প্রকল্পের আরও একটি নাম দেওয়া হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। অর্থাৎ আপনাকে কোনো টাকা জমা করতে হবেই না, সরকার পুরোটাই জমা করে আপনার কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডটিকে চালাবে। প্রভিডেন্ট ফান্ডের এই জমা টাকা 60 বছর পূর্ণ হলে উপভোক্তা সুদে আসলে ফেরত পাবে। যোজনা চলাকালীন মাঝপথে উপভোক্তার মৃত্যু হলে তার নমিনি এই টাকা ফেরত পাবে। তার মেয়াদ পূর্ণ হলে উপভোক্তা পাবেন 2,50,000 টাকারও বেশি। উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বাৎসরিক 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। শল্য চিকিৎসার ক্ষেত্রে বাৎসরিক সর্বোচ্চ 60,000 টাকার আর্থিক সাহায্য পেতে পারেন। দুর্ঘটনাজনিত কারণে উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে উপভোক্তা প্রথম 5 দিনের জন্য 1,000 টাকা এবং বাকি দিনগুলো প্রতিদিনের জন্য অতিরিক্ত 100 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সুবিধা কিন্তু পাবেন। এবারে বলি যে সমস্ত তথ্যের প্রয়োজন। আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের 2 কপি ফটো, লেবার কার্ড যদি থাকে এই কটার জিনিসের জেরক্স দিতে হবে। তার সঙ্গে নমিনির ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দিতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের বয়সের প্রমাণপত্র যে কোনো একটা দেবেন, ভোটার কার্ড অথবা আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। এই কটা ডকুমেন্ট কিন্তু আপনার অবশ্যই রেডি রাখতে হবে। আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সদস্য হতে ইচ্ছুক আবেদনকারীকে, অসংগঠিত শ্রমিককে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে, 18 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং উপার্জন 6,500 টাকার বেশি মাসিক হওয়া চলবে না। নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্পের ইতিমধ্যে নাম নথিভুক্ত
যে সকল শ্রমিক রয়েছেন তারা এই যোজনাতে সদস্য হতে পারবেন। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ফর্ম আছে, যেটা ফর্ম 1 আপনাদেরকে দেখালাম, সেইটাকে আপনারা ফিল আপ করে জমা করতে পারেন। আবেদনপত্র ডাউনলোড করার জন্য ডাইরেক্ট এইখান থেকে আপনারা চলে যেতে পারেন, অথবা আমি যে লিঙ্ক এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি সেইখানে চলে যেতে পারেন। অনলাইনে আবেদন করতে হলেও আপনারা কিন্তু সেখান থেকে করতে পারবেন। আবেদনপত্রের লিঙ্কটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, ssy.wblabor.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা সামাজিক সুরক্ষা যোজনার জন্য সমস্ত রকম ডিটেলস পাবেন, এবং তার সঙ্গে এখানে ফর্মগুলো রয়েছে, আপনারা ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।